হ্যালো বন্ধুরা, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো হর্ষবর্ধনের কৃতিত্ব সম্পর্কে। অর্থাৎ হর্ষবর্ধনের কী কী কৃতিত্ব রয়েছে বা তার অ্যাচিভমেন্টগুলো কী কী রয়েছে সেগুলি নিয়েই কিন্তু আজকের ক্লাসে আলোচনা করব। দেরি না করে শুরু করছি আজকের ক্লাসটি। দেখো, এখানে বলা হয়েছে যে হর্ষবর্ধনের কী কী কৃতিত্ব রয়েছে। তার আগে বলে রাখি, এই যে হর্ষবর্ধন সম্পর্কে জানতে আমাদের কোন কোন উপাদানগুলি সাহায্য করে থাকে। আগের ক্লাসেও কিন্তু আলোচনা করেছিলাম যে হর্ষবর্ধন কাকে সকুলোত্তর পথনাথ বলা হয় এবং তার সম্পর্কে জানার উপাদানগুলি কী কী রয়েছে। অর্থাৎ হর্ষবর্ধনকেই কিন্তু সকুলোত্তর পথনাথ বলা হয়। তো তার সম্পর্কে জানতে কিন্তু বিভিন্ন উপাদান রয়েছে, যেমন নানা লিপিগুলি রয়েছে। এছাড়াও যে বাণভট্টের হর্ষচরিত রয়েছে, হর্ষবর্ধনের সভাকবি ছিলেন এই বাণভট্ট। তো বাণভট্টের হর্ষচরিত থেকেও কিন্তু এই হর্ষবর্ধন সম্পর্কে আমরা বিস্তারিতভাবে জানতে পারি। এছাড়াও হিউয়েনসাংয়ের রচনা রয়েছে, সেখান থেকেও কিন্তু আমরা এই হর্ষবর্ধন সম্পর্কে বিস্তারিতভাবে জানতে পারি। তো এবং এর যে কৃতিত্বগুলি কী কী রয়েছে সেটা নিয়ে আজকের ক্লাসে আলোচনা করব। দেখো, প্রথমে এখানে বলা হয়েছে যে হর্ষবর্ধন ছিলেন একজন সুশাসক। তিনি রাজনৈতিক ও সামরিক ক্ষমতার অধিকারী ছিলেন। এছাড়াও তিনি বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষক, বিদ্যোৎসাহী, নাট্যকারও কিন্তু ছিলেন। তাহলে এই যে হর্ষবর্ধন, তিনি যে শুধুমাত্র একজন সুশাসকই ছিলেন সেটা কিন্তু না, তিনি কিন্তু যে পৃষ্ঠপোষক ছিলেন, বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন, এছাড়াও নাট্যকার ছিলেন, বিদ্যোৎসাহী প্রভৃতি তিনি কিন্তু ছিলেন। বলা হয়েছে 606 খ্রিস্টাব্দে তিনি সিংহাসনে বসেছিলেন এবং এক সংকটময় পরিস্থিতির মধ্যে কিন্তু তিনি সিংহাসনে বসেন। তাহলে তিনি যখন সিংহাসন আরোহণ করলেন সেই সময়কালটা কি ছিল বা সময়সীমাটা কি ছিল? 606 খ্রিস্টাব্দে। এবং তিনি যখন সিংহাসনে বসলেন তিনি কিন্তু একটা সংকটময় পরিস্থিতির মধ্যে দিয়ে কিন্তু সেই সিংহাসনে কিন্তু তিনি বসেছিলেন। দেখো, বলা হয়েছে হর্ষবর্ধনের বিরুদ্ধে শশাঙ্কের গঠিত একটা যে শত্রু জোট ছিল সেটা কিন্তু সেই সময় যথেষ্ট কিন্তু শক্তিশালী হয়ে উঠেছিল এবং এই হর্ষবর্ধন কিন্তু তার অসাধারণ সাহসিকতা, বুদ্ধিমত্তার সঙ্গে কিন্তু শক্তিজোটের সম্মুখীন হন এবং উপস্থিত সকল সমস্যার সমাধান তিনি করেছিলেন। তাহলে হর্ষবর্ধন সম্পর্কে জানতে হলে আমাদের বিভিন্ন উপাদান সাহায্য করে থাকে। যেমন একটি অতি গুরুত্বপূর্ণ উপাদান কি? বাণভট্টের হর্ষচরিত। তাহলে আমরা দেখলাম যে হর্ষবর্ধন ছিলেন একজন সুশাসক। এছাড়াও তিনি কিন্তু যে বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন, তিনি কিন্তু নাট্যকারও ছিলেন। এবং তিনি কি করলেন, যখন তিনি সিংহাসনে বসলেন, সালটা কত ছিল? 606 খ্রিস্টাব্দ। যখন তিনি সিংহাসনে বসলেন তিনি কি একটা জটিল সমস্যার কিন্তু সম্মুখীন হয়েছিলেন। কি সমস্যার সম্মুখীন হয়েছিলেন? যে হর্ষবর্ধনের বিরুদ্ধে শশাঙ্কের গঠিত যে একটা শত্রু জোট ছিল সেটা কিন্তু সেই সময় খুবই শক্তিশালী ছিল এবং হর্ষবর্ধন কিন্তু যে তার অসাধারণ সাহসিকতার সঙ্গে কিন্তু সেই শক্তি জোটের সম্মুখীন হন এবং যে সমস্ত তখন যে সমস্ত সমস্যা ছিল সেগুলোর কিন্তু তিনি সম্মুখীনও সমাধানও কিন্তু তিনি করেছিলেন। এরপরে তার সাম্রাজ্য বিস্তার সম্পর্কে বলা যায়। দেখো, বলা হয়েছে যে সাম্রাজ্য বিস্তারের ক্ষেত্রে কিন্তু হর্ষবর্ধন যথেষ্ট অগ্রণী ভূমিকা কিন্তু পালন করেছিলেন বা তার যথেষ্ট অগ্রণী ভূমিকা কিন্তু ছিল। এছাড়াও বিভিন্ন ঐতিহাসিক হর্ষবর্ধনকে প্রাচীন ভারতের শেষ সম্রাট বলেও কিন্তু মনে করেছিলেন। এটা বিভিন্ন ঐতিহাসিকদের কিন্তু হর্ষবর্ধন সম্পর্কে ধারণা ছিল। এছাড়াও কি চালুক্য লিপিতে হর্ষবর্ধনকে সকুলোত্তর পথনাথ কিন্তু বলা হয়েছে। ভিডিও শুরুতেই আমি বললাম এই হর্ষবর্ধনকে কিন্তু যে সকুলোত্তর পথনাথ বলা হয়ে থাকে এবং সেটা চালুক্য লিপি অনুসারে কিন্তু বলা হয়ে থাকে। এছাড়াও বলা হয়েছে পূর্ব পাঞ্জাব, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিম বাংলা, উড়িষ্যা প্রদেশ নিয়ে হর্ষবর্ধন কি করেছিল? তার সাম্রাজ্য গঠন করেছিল এবং তিনি যে সাম্রাজ্য গঠন করেছিলেন সেটা কিন্তু সামন্ততান্ত্রিক ধাঁচের ছিল। এছাড়াও হর্ষবর্ধন তার রাজ্যে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করেছিলেন। তিনি ছিলেন প্রজাহিতৈষী শাসক। এছাড়াও সাম্রাজ্যের সংগঠক হিসেবে এটিই কিন্তু ছিল হর্ষবর্ধনের সবথেকে বড় কৃতিত্ব। তাহলে আজকের ক্লাসে আলোচনা করছি হর্ষবর্ধনের কৃতিত্ব সম্পর্কে। তাহলে তার কৃতিত্বের মধ্যে যেটা মূল কৃতিত্বের কথা বলা হয়েছে সেটা হচ্ছে তার সাম্রাজ্য বিস্তার সম্পর্কে বা সাম্রাজ্য গঠন সম্পর্কে, যে তিনি কেমন ছিলেন সাম্রাজ্য গঠক হিসেবে। তাহলে কি বলেছে? সাম্রাজ্য বিস্তারের ক্ষেত্রে তিনি কিন্তু খুবই অগ্রণী ভূমিকা পালন করেছিলেন। এছাড়াও
অনেক ঐতিহাসিক আবার কি বলেছেন, হর্ষবর্ধনকে যে প্রাচীন ভারতের শেষ সম্রাট বলেও কিন্তু ঘোষণা করেছিলেন বা মনে করেন। এবং চালুক্য যে লিপি রয়েছে সেখানে কিন্তু হর্ষবর্ধনকে সকুলোত্তর পথনাথ বলে কিন্তু বলা হয়েছে। এছাড়াও তিনি কিন্তু বিভিন্ন যে প্রদেশ ছিল তার কিন্তু সাম্রাজ্য গঠন করেছিলেন প্রদেশকে নিয়ে, যেমন পূর্ব পাঞ্জাব ছিল, উত্তরপ্রদেশ ছিল, বিহার ছিল, পশ্চিম বাংলা ছিল। তো এই সমস্ত প্রদেশগুলি নিয়ে তিনি কি করেছিলেন, তার সাম্রাজ্যটা কিন্তু গঠন করেছিলেন। এছাড়াও বলা যায় যে এই যে হর্ষবর্ধনের যে শাসন ব্যবস্থা রয়েছে সেই শাসন ব্যবস্থাটা কিন্তু খুবই ভালো ছিল বলা যায়। যেমন এখানে বলা হয়েছে হর্ষবর্ধনের শাসন ব্যবস্থা ছিল শিথিল। তিনি প্রজাদের সঙ্গে গণসংযোগ রক্ষা করতেন, প্রজাদের অভাব অভিযোগ জানতে তিনি কি করতেন, নিয়মিত তার রাজ্য কিন্তু পরিভ্রমণ করতেন। তাহলে হর্ষবর্ধন যেহেতু ছিলেন একজন খুবই ভালো শাসক, একজন সুশাসক ছিলেন, তো তিনি কি করতেন, তার রাজ্যে তার প্রজাদের কি অভাব রয়েছে, কি অভিযোগ রয়েছে, তাদের প্রজাদের কোনো অভাব নেই তো, কোনো অভিযোগ নেই তো, সেই সমস্ত দিক দেখতে তিনি কি করতেন, যে নিয়মিত সেই সমস্ত কথা জানতে তিনি কি করতেন, নিয়মিত তার রাজ্যটা কিন্তু পরিভ্রমণ করতেন। এছাড়াও তিনি কি করেছিলেন, তার রাজ্যে ন্যায় বিচারও কিন্তু প্রচলন করেছিলেন। অর্থাৎ ন্যায় বিচারের ক্ষেত্রেও কিন্তু তিনি একজন বলা যায় যে যথেষ্ট কিন্তু সুশাসক ছিলেন। তাহলে কাউকে বিনা কারণে দোষী করা হচ্ছে কিনা, শাস্তি দেওয়া হচ্ছে কিনা, এর জন্য সবাইকে যাতে ন্যায় বিচারের দিক থেকে ঠিকভাবে রাখা যায়, সেই জন্যই কিন্তু তিনি এই ন্যায় বিচার যে নীতি সেটারও কিন্তু প্রচলন করেছিলেন। যে কাউকে বিনা কারণে শাস্তি দেওয়া তো হচ্ছে না, এরকম টাইপের জন্য তিনি কি করেছিলেন, তার রাজ্যে ন্যায় বিচারের যে নীতি সেটাও কিন্তু প্রচলন করেছিলেন। এছাড়াও তিনি কিন্তু খুবই দানশীল ছিলেন। এবার এটা কোথা থেকে বোঝা যায়, এটা বোঝা যায় যে প্রয়োগের মেলায় কিন্তু দান থেকে তার দানশীলতার কিন্তু পরিচয় পাওয়া যায়। অর্থাৎ প্রয়োগের মেলায় তিনি কি করেছিলেন, প্রচুর পরিমাণে দান করেছিলেন, যার থেকে কি বোঝা যায় তিনি খুব যে দানহীন ছিলেন, দানশীল ছিলেন, সেটার কিন্তু পরিচয়টা কিন্তু পাওয়া যায়। এছাড়াও কি ধর্মীয় ক্ষেত্রে কিন্তু তিনি ছিলেন উদার এবং পরধর্ম কিন্তু সহিষ্ণু। শৈব, বৈষ্ণব, জৈন, হিন্দু, বিলু প্রভৃতি যে ধর্মগুলি রয়েছে সব ধর্মের কিন্তু মানুষই ছিল তার কিন্তু আপনজন, এটা কিন্তু বলা হয়েছে। এছাড়াও কি বলেছে, হর্ষবর্ধন কিন্তু শিক্ষা সাহিত্যের পৃষ্ঠপোষকও ছিলেন। তাহলে আমরা কি দেখছি যে হর্ষবর্ধন শুধুমাত্র যে একজন সুশাসক ছিলেন সেটা কিন্তু না, তিনি যে বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন। এছাড়াও তার সাথে সাথে আমরা দেখলাম আগের স্লাইডে যে তিনি একজন ভালো নাট্যকারও ছিলেন। এছাড়াও কি তিনি শিক্ষা এবং সাহিত্যের কিন্তু পৃষ্ঠপোষকও কিন্তু ছিলেন। তাহলে সাহিত্যের ক্ষেত্রে তিনি ছিলেন হচ্ছে সুপণ্ডিত। এছাড়াও হর্ষবর্ধনের রাজসভায় কিন্তু বহু জ্ঞানীগুণী পণ্ডিতের কিন্তু সমাবেশ ঘটত এবং তিনি নিজে কিন্তু নাগানন্দ, রত্নাবলী, প্রিয়দর্শিকা এই সমস্ত জিনিসগুলি কিন্তু রচনাও করেছিলেন। এছাড়া কি হর্ষবর্ধনের পৃষ্ঠপোষকতায় নালন্দা বিশ্ববিদ্যালয় ভারত তথা বিশ্বের কিন্তু এক গুরুত্বপূর্ণ শিক্ষাকেন্দ্রে কিন্তু পরিণত হয়েছিল। তাহলে এই যে নালন্দা যে ইউনিভার্সিটি রয়েছে বা নালন্দা যে বিশ্ববিদ্যালয় রয়েছে সেটা কি, যে হর্ষবর্ধনের পৃষ্ঠপোষকতায় ভারত তথা বলেছে যে বিশ্বের কিন্তু একটা গুরুত্বপূর্ণ শিক্ষাকেন্দ্রে কিন্তু পরিণত হয়েছিল সেই সময়। এছাড়াও যেটা বলা যায় যে হর্ষবর্ধনের শাসনকালে চীনের সঙ্গে কিন্তু ভারতের একটা সুসম্পর্কও কিন্তু ছিল, এটাও কিন্তু দেখা যায়। এছাড়াও কি তার রাজত্বকালে কিন্তু হিউয়েন সাং ভারতে এসেছিলেন। আমি ভিডিওর শুরুতে যখন হর্ষবর্ধন সম্পর্কে জানার বিভিন্ন উপাদান নিয়ে আলোচনা করছিলাম তখনই কিন্তু বলেছিলাম যে এই হিউয়েন সাংয়ের যে রচনা বা হিউয়েন সাংয়ের যে বিবরণ রয়েছে, এছাড়াও যে হর্ষবর্ধনের সভাকবি যে বাণভট্টের যে হর্ষচরিত, এই সমস্ত উপাদানগুলি, এছাড়াও বিভিন্ন যে লিপি ছিল, এই সমস্ত উপাদানগুলি থেকে কি আমরা হর্ষবর্ধন সম্পর্কে জানতে পারি। তো ঠিক এই যে হর্ষবর্ধনের যে রাজত্বকাল রয়েছে সেই রাজত্বকালে কিন্তু হিউয়েন সাং যে ছিলেন তিনি কিন্তু ভারতে এসেছিলেন এবং এই হিউয়েন সাংয়ের যে বিবরণ রয়েছে সেখান থেকে কিন্তু হর্ষবর্ধন সম্পর্কে কিন্তু যে বিস্তারিতভাবে তথ্য আমরা জানতে পারি। এছাড়াও কি হর্ষবর্ধনকে কিন্তু সমগ্র উত্তর ভারতে নিজ সাম্রাজ্যভুক্ত করতে সমর্থ কিন্তু হয়েছিলেন এবং দ্বিতীয় পুলকেশীকে যদি দক্ষিণা পথনাথ বলা হয় তবে হর্ষবর্ধনকে কিন্তু উত্তরা পথনাথ বলা বললে কোনো কিন্তু ভুল হবে না। কেন কি, যে হর্ষবর্ধন কি করেছিলেন, উত্তর ভারতে উত্তর যে ভারত রয়েছে সেই উত্তর ভারত কিন্তু নিজ সাম্রাজ্যভুক্ত করতে কিন্তু সমর্থ হয়েছিলেন, যার জন্য বলা যায় যে দ্বিতীয় পুলকেশীকে দক্ষিণা পথনাথ বলা গেলে কিন্তু সেই বলা হয় আর কি। তো হর্ষবর্ধনকে তবে যদি উত্তরা পথনাথ বলা হয় সেটা বললে কিন্তু কোনো ভুল হবে না, এটা নিয়ে কিন্তু বলা হয়েছে। তাহলে হর্ষবর্ধনের কি কি কৃতিত্ব রয়েছে, তিনি একজন, আমরা দেখলাম তিনি একজন সুশাসক ছিলেন, এর সাথে সাথে তিনি শিক্ষা সাহিত্যের পৃষ্ঠপোষক ছিলেন, বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন। এছাড়াও তার সাম্রাজ্য বিস্তার সম্পর্কে আমরা দেখলাম।
আমরা দেখলাম যে তিনি প্রজাদের কি অভাব কি অভিযোগ রয়েছে সেটা জানতে তিনি নিয়মিত কি করতেন, যে তার রাজ্য পরিভ্রমণ করতেন। এছাড়াও দেখলাম তিনি যে শিক্ষা সাহিত্যের পৃষ্ঠপোষক ছিলেন। এবং সর্বশেষে তো আমরা দেখলাম যে তিনি কি করেছিলেন, উত্তর ভারত নিজ সাম্রাজ্যভুক্ত করতে কিন্তু সমর্থ হয়েছিলেন, যার জন্য যে দ্বিতীয় পুলকেশীকে যদি দক্ষিণা পথনাথ বলা হয় তবে কিন্তু যে হর্ষবর্ধনকে উত্তরা পথনাথ বললে কিন্তু কোনো ভুল হবে না। এটা নিয়েই কিন্তু আজকের ক্লাসে আলোচনা করলাম যে হর্ষবর্ধনের কী কী কৃতিত্ব রয়েছে। আজকের ক্লাস আমার এতটাই ছিল। ক্লাসটি শেষ করার আগে তোমাদেরকে একটু বলে রাখি যে তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টারে অনলাইনে যুক্ত হবে, নোটসপত্র থেকে শুরু করে সাজেশনস নেবে, তারা কিন্তু আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারো। আমাদের হেল্পলাইন নাম্বার হলো 6295916282 এবং 7076398606। আজকের ক্লাস এতটাই ছিল। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস ফর ওয়াচিং।